হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি পপুলার গে ড্রামা পারফেক্ট ক্রাউন এক্সপ্লেন করব। চলো কোনো রকম সময় নষ্ট না করে প্রথম এপিসোড দেখা যাক। এপিসোডের প্রথমে দেখায় 600 বছর আগে জোয়ান সাম্রাজ্য কেমন ছিল এবং এখন কি কি পরিবর্তন হয়েছে। এখানে এখন স্কুলও তৈরি হয়েছে। এটা একটা হাই স্কুল ছিল। এখানে স্পেশালি নোবেল ফ্যামিলির ছাত্ররা পড়ার সুযোগ পেত। পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সবাই দেখার জন্য এসেছে। মিন জিউকেও এসেছে। সে দেখে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে আর সে এবারও ফার্স্ট হয়েছে। এখানে আমরা দেখি সে কে। সে আর কেউ নেই, আমাদের ড্রামার মেন হিরোইন হিজু। মিন জিউকের কাছে এসে তাকে টিচ করে বলে, তুমি এবারও প্রথম হতে পারলে না। মিন জিউক বলে, আমি নোবেল পরিবারের ছেলে, তুমি বারবার প্রথম পজিশন পেয়ে বোর হও না। হিজু তাকে টিচ করে বলে, এই স্টাডি তোমার জন্য কঠিন মনে হয়েছে, আমার জন্য তো একদমই সহজ ছিল। পরের বার আরো ভালো করে পড়ার চেষ্টা করো। মিন জিউক তার পরিবারের ব্যাকগ্রাউন্ড নিয়ে তাকে টিচ করতে থাকে। হিজিও তার থেকে কম যায় না। সেও তার ইউনিফর্ম নিয়ে তাকে টিচ করতে থাকে আর বলে যে তোমার ড্রেসিং স্টাইল চেঞ্জ করার দরকার আছে। এই বলে চলে যায়। মিন জিউক হিজিউয়ের ওপর রেগে যায়। পরের সিনে প্রিন্সিপাল হিজিউকে বকে এই বলে যে তার প্রথম আসা উচিত হয়নি। এই স্কুল নোবেল ছাত্রদের জন্য নাকি তোমাদের মতন ছাত্রদের জন্য? তুমি কি জানো কিং কেন এই স্কুলটি বানিয়েছিল? হিজু বলে, ইকুয়াল অপরচুনিটির জন্য। প্রিন্সিপাল একটা বাটির মতো জিনিস দেখে আর জিজ্ঞাসা করে, তুমি কি জানো কে এটা বানিয়েছে? হিজু এর চোখ পাশে রাখা রাজার ছবির ওপর যায়, বলে, হ্যাঁ আমি জানি। প্রিন্সিপাল বলে, আমরা জানি না এই রাজা কেমন ছিল, সে কোনো রাজার অবৈধ সন্তান ছিল কিনা, কিন্তু তার কাছে ট্যালেন্ট ছিল। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। হিজু বুঝতে পারে যে সে তার অবৈধ হওয়ার বিষয়টি নিয়ে কথা বলছে, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে বাটিটা নিয়ে চলে আসে এবং বাইরে এসে একটা ডাস্টবিনের মধ্যে সে বাটিটাকে ফেলে দেয়। এখন আমরা প্রেজেন্টে দেখি যেখানে হিজিউ ক্যাসেল বিউটি কোম্পানি সিও এমপ্লয়ীদের নিয়ে মিটিং করছে, তাদের গাল দিচ্ছে। কোম্পানি সেল এ আরও একবার নিচে নেমে গিয়েছে। একটা কোম্পানির সঙ্গে তাদের মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু তারা রিজেক্ট করেছে। হিজিউ বলে, তার সম্বন্ধে খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করো। মিটিংয়ে অনেকক্ষণ ধরে বকাবকি করার পর দেখি কার ফোন বেজে উঠেছে। এই ফোন কারো হয় না। এখন ডো জিয়ং আসে, হিজিউয়ের সেক্রেটারি। এটা তারই ফোন ছিল। হিজিউকে বলে, টাইম হয়ে গিয়েছে, আমাদের যেতে হবে। হিজিউ বলে, আমার আরেকটা কাজ আছে, কিন্তু ডো জিয়ং তাকে যেতে বলে। হিজিউ চিৎকার করে উঠে বলে, আমি জানি কিং এর বার্থডে পার্টির জন্য যেতে হবে। কিংকে কি আজই জন্ম নেওয়ার ছিল? কিন্তু পরে হিজুয়ের মাথায় আইডিয়া আসে। এমপ্লয়ীদের বলে, আমি ওখানে গিয়ে কিছু একটা করতে চলেছি, তোমরা সবাই জানতে পারবে। তোমরা শুধু আর্টিকেল লেখার জন্য তৈরি থাকবে। আর এর হট টপিক হবে ক্যাসেল গ্রুপের উত্তরাধিকারীকে কিং নিজের জন্মদিনে ইনভাইট করেছে। পরের সিনে দো জিয়ং হিজিউকে বলে, তুমি কি সত্যি উত্তরাধিকারী? হিজিউ বলে, না। দোজিউ জিজ্ঞাসা করে, তাহলে তুমি মিথ্যা কথা বললে কেন? হিজিউ বলে, তুমি কি জানো না পিয়ার কি হয়? পরের সিনে মেন হিরোকে দেখি। ইয়ান এসে রাজ্যের গ্র্যান্ড প্রিন্স। এটা একটা পদ যা কিং বা কুইনের আন্ডারে কাজ করে। আমরা এটাও বলতে পারি যখন কিং থাকে না বা কিং কোনো ডিসিশন নিতে পারে না, তখন গ্র্যান্ড প্রিন্স তার হয়ে ডিসিশন নিতে পারে। ইয়ান রাতে হান্টিং এর জন্য গিয়েছিল, এখন সে শাওয়ার নিচ্ছে। মেয়েটা বাইরে অপেক্ষা করছে কারণ ইয়ানকে ব্যাংকুয়েটে যেতে হবে, কিন্তু সে বাইরে আসছে না। তখন আমরা দেখি ইয়ানের সেক্রেটারি হিউন এসে কোর্ট লেডিকে বলে, চিন্তা করো না, আমি ওকে নিয়ে আসছি। ইয়ানকে বলে আমি। ইয়ানও তাকে ভিতরে আসতে বলে। হিউন বলে, তুমি কোন গিফট প্রিপেয়ার করেছো? কিন্তু ইয়ানের হাতে বন্দুক ছিল। সে তার দিকে তাক করে, কিন্তু সে মজা করছিল। চিয়ান বলে, তুমি কেন এখনো রাতের সেই ড্রেসই পরে আছো? তাড়াতাড়ি পাল্টে নাও, আমাদের কিং এর ব্যাংকুয়েটে যেতে হবে।
পরের সিনে হিজুকে দেখি যে সে তার রেড হট লাক্সারিয়াস কার থেকে বেরিয়ে আসছে। সেও রেড ড্রেস পরেছিল। মিডিয়ার লোকেরা তাকে দেখে ছবি তুলতে শুরু করে। তাদের মধ্যে একজন বলছে, সত্যি কি হিজু রেড ড্রেস পরেছে? ভিডিওওয়ালা বলে, যাই হোক না কেন তাকে খুব গর্জিয়াস লাগছে। তারা ছবি তুলতে থাকে। হিজিও পোজ দিয়ে ভিতরের দিকে চলে যায়। অন্যদিকে তার টিম মেম্বারদেরকে দেখি যে তার ছবি দেখছিল। হিজু যে ড্রেস পরেছিল, যে ব্যাগ জুতো পরেছিল, সেগুলো সব অনলাইনে পোস্ট করতে থাকে। নিমিষের মধ্যে সব প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায়। পাবলিকরা সব জিনিস কিনে নেয়। ভিতরে দেখি সবাই ওয়াইন ড্রিঙ্ক করছে আর পার্টি এনজয় করছে। হেজুয়ের পাশে 3টি মেয়ে ছিল যারা হেজুয়ের ব্যাপারে আলতু ফালতু কথা বলছে। সে তো অবৈধ। 10 বছর ধরে কেউ জানতো না যে সে এক্সিস্ট করে। তার মালকিনই তাকে বড় করেছে। হেজু ওয়াইনের গ্লাসটা ভেঙে দিয়ে তাদের দিকে ঘুরে স্মাইল করে। 3জনে সেখান থেকে চলে যায়। তখনই তার কাছে তার বড় ভাই আসে, যার নাম তাইজু। তাইজু তার কোম্পানির সেল নিয়ে কথা বলতে শুরু করে। দিনের পর দিন তার সেল কমছে। সে কিছুই করতে পারছে না। এই জন্য সে হিজুকে টিচ করে আর নিজের তারিফ করে। দেখো, আমার কোম্পানি তোমার থেকে এগিয়ে আছে। আমি সবসময় বেস্ট। তার মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে। হিজু হেসে বলে, কি আমার মধ্যে কমপ্লেক্স আছে? তাইজু বলে, তুমি তোমার অবৈধতা লুকানোর জন্য আমার সঙ্গে কম্পিট করছো। তার ভাইয়ের টাইটা ঠিক করতে শুরু করে আর বলে, পরের বার নিজেই ঠিক করে নেবে, না হলে পরের বার আমি তোমার গলা টেপে দেব। তখন তাদের জানানো হয় খাবার খাওয়ার জন্য ভিতরে আসতে। হিজু আর তাইজু সবার শেষে বসে। তাইজু বলে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এই পিলারগুলোর জন্য। আমরা দেখি কিং একজন বাচ্চা যার নাম ইউন, পাশে তার মা বসে আছে আইরাং, যে এখানকার কুইন মাদার। আমরা দেখি একটা সিট খালি আছে আর সবাই তার জন্য অপেক্ষা করছে। সে আর কেউ নয়, ইয়ান। কিছুক্ষণ পরে ইয়ান সেখানে আসে আর হিজু তাকে নোটিস করে। ইউন তার আঙ্কেলকে দেখে খুশি হয়, কিন্তু আইরাং তাকে বকতে শুরু করে। সে কিরকম পোশাক পরে এখানে চলে এসেছে? সে কি হান্টিং করতে এসেছে? ইয়ান বলে, আগের বার ইউন তাকে এটা গিফট করেছিল। আমার মনে হয়েছিল এটাই সবচেয়ে ভালো হবে। ইউন বলে, না, এটাই তোমায় খুব সুন্দর লাগছে আঙ্কেল। আইরাং তাকে কথা শোনাতে চাইছিল, কিন্তু ইয়ান বলে, লেকচার পরে দিও, এখন সবাই অপেক্ষা করছে বলে গিয়ে নিজের সিটে বসে পড়ল। সমস্ত শহরকে সুন্দরভাবে কিংয়ের বার্থডে পার্টির জন্য সাজানো হয়েছে। ইউন কিংয়ের যে রিচুয়ালসগুলো হয় তা পালন করছিল। কাগজে প্রথমে নিজের মায়ের, পরে আঙ্কেলের এবং সবার শেষে সমস্ত লোকের হ্যাপিনেসের উইশ লেখেন। জু পুলের কাছে আছে। এখানে লোকেরা সবাই তাদের উইশ লিখছিল। তখন ইয়ানও সেখানে আসে আর নিজের উইশ লেখে। পরের সিনে প্রাইম মিনিস্টার মিন জো ইউকে দেখে, সবাইকে হ্যালো বলছে। হিজুকে দেখে সে তার কাছে যায়। হিজু তাকে টিচ করে বলে, আমাকে কি এখন তোমাকে পিএম বলতে হবে? মিনিও তাকে বারণ করে দেয়। মিনিউ বলে, আমি এই তো প্যালেসে তোমাকে খুঁজছিলাম, তুমি কোথায় ছিলে? হিজু বলে, আমি তো একদম শেষে বসেছিলাম আর তুমি তো প্রথমে বসে খুব ফান করছিলে। মিনু বলে, সেটা বোরিং ছিল, আমার তো ঘুম পাচ্ছিল। আমি শুনলাম তুমি তাইজুকে পিছনে ফেলে দিয়েছো। তুমি কেন রেড ড্রেস পরে এসেছো? হিজু বলল, কেন তোমার পছন্দ হয়নি? মিনু বলে, এরকম কোনো কিছু না, কিন্তু তুমি তো জানো প্যালেসে রেড ড্রেস পরে আসা বারণ, এটা কন্ট্রোভার্সি হতে পারে। হিজু বলে, আমি কি করব, আমি কোনো রুল ভাঙিনি। আরও বলে, অন্যরা জানে না তাইজু আমার ভাই, তবে সবাই আমাকে চেনে। আমি ক্যাসেল বিউটির সিও এবং একজন অবৈধ সন্তান। তখন চাইও মিনহুর কাছে আসে আর বলে ইয়ান তার সঙ্গে দেখা করতে চায়। মিনহু সেখান থেকে চলে যায়। মিনহু ইয়ানের কাছে যায় আর বলে সে কি জন্য তাকে ডেকে পাঠিয়েছে। ইয়ান বলে, ব্যাংকুয়েটের অর্ধেকের বেশি মেয়েরাই তোমার দিকে তাকিয়েছিল। মিনহু বলে, এরকম কোনো কিছুই নয়। ইয়ান বলে, অর্ধেক মেয়েরা আমার দিকেও তাকিয়েছিল। এখন আমার মনে হয় আমার বিয়ে করে নেওয়া উচিত। মিনহু শুনে অবাক। মিনহু বলে, সে কি সত্যি এটা করবে? ইয়ান বলে, হ্যাঁ, আমায় বিয়ে করতে হবে এবং বিয়ে করার পর আমাকে প্যালেস ছেড়ে যেতে হবে। আর আমার যাওয়ার পর আমি যা কাজকর্ম করতাম
তা সব তোমাকেই দেখতে হবে, কারণ কিং কেবল 8 বছর, সে স্টেট অ্যাফেয়ার্স সম্বন্ধে কিছুই বোঝে না। মিনহু বলে, আই এম সরি, আমি এই কাজটা করতে পারবো না। ইয়ান বলে, তাহলে তোমার পাওয়ার ইউজ করে আমার বিয়ের বিষয়টা আটকে দাও। আমি জানি তুমি এটা করতে পারবে, কারণ তুমি পিএম। এই বলে সে চলে যায়। মিনহু বলে, তাহলে আগে বললেই হতো, আমি এই বিয়েটা করতে পারবো না। কথাটা ঘুরিয়ে ফিরিয়ে না বললেই হতো। হিজুকে দেখে সে পাশেই ঘোরাঘুরি করছিল, কারণ তার ফোনে নেটওয়ার্ক আসছিল না। তখন ইয়ান সেখানে আসে, তাকে জিজ্ঞাসা করে, তুমি কে, তোমার নাম কি? হিজু বলে, আমি রাস্তা ভুলে এখানে চলে এসেছি। ইয়ান বলে, তোমার নাম কি? আমি এটা জিজ্ঞাসা করেছি। হিজু বলে, হিজু তার নাম বলে দেয়। ইয়ান বলে, তুমি কি করো? হিজু বলে, আমি প্যালেসে কাজ করি না। ইয়ান বলে, এই জায়গাটা পাবলিকদের জন্য নয়, কেবল নোবেল ফ্যামিলিরা এখানে আসতে পারে। তোমার এখানে আসা উচিত হয়নি। এরপরে সে তার কাছে গিয়ে বলে, আমি 3 পর্যন্ত গুনবো, তার আগে এখান থেকে চলে যাও, না হলে তোমার জন্য পানিশমেন্ট অপেক্ষা করছে। এতটা তো আমি তোমার জন্য করতেই পারি, কারণ তুমি আমার জুনিয়র স্টুডেন্ট বলে কথা। হিজু তাকে দেখতে থাকে, কিন্তু ঠিক তখনই পাশে একটা বিকট শব্দ শোনা যায়। ইয়ান হিজুকে বলে, তুমি এখানেই থাকো। ইয়ান গিয়ে দেখে আগুন ধরে গিয়েছে। এটা দেখে সে পজ হয়ে পড়ে, কারণ 3 বছর আগে এইভাবে আগুনে তার ভাই অর্থাৎ প্রিভিয়াস কিং এর মৃত্যু হয়। কিন্তু তখনই আই র্যাং সেখানে এসে ইয়ানকে জোরে একটা চড় মারে। বলে, তোমার জন্য আমার ছেলের সঙ্গে এইসব হচ্ছে, তুমি নিশ্চয়ই আগুনটা লাগিয়েছো। কিন্তু আমরা দেখি কিং তাদের পিছনেই দাঁড়িয়ে। আইরাং দৌড়ে তার কাছে যায়, দেখে যে তার কোথাও লেগেছে কিনা। আমরা দেখি হিজু পিছনে দাঁড়িয়েই ছিল, সে সব কিছু দেখেছে, কিভাবে আইরাং ইয়ানকে চড় মেরেছে। মিনিহু তার লোকেদের বলে, এই ঘটনাটা ঠিক 3 বছর আগেকার ঘটনার মতন। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই আগুনটা লাগিয়েছে। তুমি খোঁজ লাগাও, আর দেখো মিডিয়া যেন এই ঘটনার বিষয়ে জানতে না পারে। হিজু ও তার সেক্রেটারি দোজুং এর কাছে আসে। হিজুং, তুমি এখানে কি করছো? আর ব্যাংকুয়েটের কি হলো? ব্যাংকুয়েট কি শেষ হয়ে গিয়েছে? তুমি প্রথমেই চলে এলে যে? হিজু বলে, ভিতরে একটা ইনসিডেন্ট হয়েছে, ভিতরে আগুন লেগে গিয়েছে। দোজুং বলে, গ্র্যান্ড প্রিন্স তো ঠিক আছে তো? হিজু জিজ্ঞাসা করে, তুমি কি তার ফ্যান? তুমি তারই কথা শুধু বলতে থাকো। পরে তাদের আমরা গাড়িতে দেখি। দো জিং জিজ্ঞাসা করে, তুমি ইয়ানকে কেন হেট করো? হিজু বলে, এমনি, সে বিরক্তিকর। এরপর 5টা সিন দেখানো হয়, যেখানে হিজু লুকিয়ে লুকিয়ে তীর ধনুক নিয়ে প্র্যাকটিস করার জন্য এসেছে। কিছুক্ষণ ট্রেনিং করার পর ইয়ানও সেখানে আসে। হিজুকে জিজ্ঞাসা করে, তুমি কে, তোমার নাম কি? হিজু তার নাম বলে। ইয়ান বলে, তুমি কি করো? হিজু বলে, আমি 9 গ্রেডে পড়ি। ইয়ান বলে, তুমি কি জানো না 10th গ্রেডের নিচে স্টুডেন্টদের এখানে আসার অনুমতি নেই? হিজু বলে, তাহলে তুমি এখানে কি করছো? ইয়ান তখন তার অ্যাপ্রুভাল লেটার দেখিয়ে বলে, আমার কাছে অনুমতি আছে। হিজু সেই লেটারটা নিয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে পেলে? হিজু বলে, কালকে আমার ম্যাচ আছে, তাই জন্য আমি ট্রেনিং করছিলাম। পরে সে কিভাবে এখানে এসেছে তাও বলে। চাবি দেখায়, এই চাবি আমি মিনসুকের কাছ থেকে চুরি করেছি, সেও 9 গ্রেডের। তাহলে এই চাবি তার কাছে কিভাবে এলো? আমার এনিমি যদি সেমলেসলি ডার্টি ট্রিক দিয়ে গেম জিততে পারে, তাহলে আমি কেন নয়? এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে প্রেজেন্টে দেখি আইরাং ইয়ানের সঙ্গে কথা বলতে এসেছে, আর বলে, আমি রাগের বশে ওসব কথা বলেছি, আমাকে এর জন্য ক্ষমা করে দাও। ইয়ান বলে, সে যেসব করেছে তার জন্য মিনহু পুছতাছ করছিল, যে কিভাবে আপনি আমার গায়ে হাত তুলেছিলেন। আপনার এটা করা উচিত হয়নি। আমি একজন রিজেন্ট, আমি তাকে বুঝিয়ে দেব যে আপনি আপনার বিহেভিয়ারের জন্য ক্ষমা চেয়েছেন। আইরাং বলে, প্লেসে আগুন লেগেছিল, কিং মরতে মরতে বাঁচল, কিন্তু লোকের তার একটু আচরের জন্য চিন্তা। ইয়ান বলে, এতে আমার দোষ কোথায়? আইরাং বলে, তুমি একজন রিজেন্ট, তোমাকে এর রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। ইয়ান বলে, আমি সবসময় কিংকে রক্ষা করব। আইরাং বলে, আমি এটা মানি না। তুমি যদি সত্যি কিংয়ের প্রতি লয়াল হও, তবে তা প্রুভ করার জন্য আমি যে মেয়েকে বলবো তার সঙ্গে তোমাকে বিয়ে করতে হবে।
আনের পাস্টের কথা মনে পড়ে, যেখানে সে তার বাবার কাছে এসেছে, যে আগের রাজা ছিল। নিজের নাম্বার দেখায় আর বলে আমি টপ করেছি। কিন্তু কিং এতে কি একটুও খুশি হয় না, বরং তাকে বলে তুমি কখনো ক্রাউন প্রিন্সের মাঝে আসবে না। এই জন্য ইয়ানের দুবার রয়্যাল টাইটেল চেঞ্জ করা হয়েছে। অন্যদিকে হিজুকে দেখি তার বাবার সঙ্গে কথা বলছে, যে ক্যাসেল গ্রুপের চেয়ারম্যান, যার নাম হায়ানুক। হায়ানুক তাকে বিয়ে করার কথা বলে। যার সঙ্গে বিয়ে হবে সে তার থেকে কম সাকসেসফুল। হিজু চিৎকার করে বলে, আমি এরকম লোকের সঙ্গে কখনোই বিয়ে করব না যে আমার থেকে কম সাকসেসফুল। মিনিমাম তাকে আমার মতো হতে হবে। তখনই তাইজু তার স্ত্রীর সঙ্গে সেখানে আসে, যার নাম দা ইয়ং বলে, আমরা দুজনে মিলেই তোমার বিয়ের বিষয়ে কথা বলেছি। আমরা সেই লোকের বিষয়ে ভালো মন্দ সব খোঁজ খবর নিয়েছি। হিজু বলে, আচ্ছা, যখন তুমি আমার ভাইকে বিয়ে করেছিলে তখন তো তুমি ওই ডিটেলসগুলোকে ইগনোর করেছিলে। আমার ভাই একটা লুজার। তাই হিজু এর উপর চিৎকার করে ওঠে। হিজু তার বাবাকে বলে, তোমরা যতই চেষ্টা করো না করো, আমি বিয়ে করব না। ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এগ্রি করেছো বিয়ে নিয়ে? ইয়ান বলে। পরের দিন হিজু তার টিমের সঙ্গে মিটিং করে, কিন্তু তাদের ছোট বিষয় নিয়ে বকতে শুরু করে। হিজং সবকিছু লক্ষ্য করছিল। মিটিং শেষে সে তার সঙ্গে কথা বলতে যায় এবং তাকে বলে, পার্সোনাল রাগ তাদের উপর ঝাড়া উচিত হয়নি। সে ছোট্ট ছোট্ট কথায় খুব রেগে যায়। হিজু বলে, আমি এটা কখন করলাম? তুমি জানো না আমি দা হিজু? অন্যদিকে ইয়ানকে দেখি প্যালেস থেকে কোথায় যাচ্ছে। তখনই তার সঙ্গে সাং-উনের দেখা হয়। সে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? ইয়ান তাকে বলে দেয় যে সে তার প্রাইভেট ভিলাতে যাচ্ছে, তার রেস্টের দরকার। সাং-উন বলে, তুমি এটা করতে পারো না। তুমি যদি চলে যাও তবে কিংকে কে প্রোটেক্ট করবে? ইয়ান হেসে বলে, আমার মনে হয়েছিল আমি যদি চলে যাই তবে আপনি খুশি হবেন। সাং-উন আইরাংয়ের সঙ্গে দেখা করতে এসেছে এবং তাকে বলে, তুমি ইয়ানের সঙ্গে যা করেছো তা ঠিক হয়নি। সে একটা রিজেন্ট, তার কাছে পাওয়ার আছে, পাবলিক তাকে পছন্দ করে। আইরাং বলে, হ্যাঁ আমি জানি, আর এটাই আমার চিন্তার বিষয়। পরের সিনে দেখি হিজু কম্পিউটারে ছেলেদের প্রোফাইল দেখছিল, যেটা তার বাবা পাঠিয়েছিল। সে প্রোফাইলগুলো দেখে, কিন্তু তার একজনকেও পছন্দ হয় না। সে হিজিয়ংকে কল করে বলে, এ কি সবগুলো বিজনেসম্যান, কোনো পলিটিশিয়ানের প্রোফাইল নেই কেন? আমি পলিটিশিয়ানকে বিয়ে করতে চাই যে আমার মতো ক্যাপেবল। তখন হিজুয়ের মাথায় একটা আইডিয়া আসে। অন্যদিকে ইয়ান তার প্রাইভেট ভিলাতে অর্কিডে ডুডলিং আঁকছিল। চই তার কাছে আসে, ট্যাবে একটা আর্টিকেল দেখিয়ে বলে, আমি বারবার বলেছিলাম হান্টিং এর ড্রেসটা চেঞ্জ করে যেতে, কিন্তু তুমি আমার একটা কথাও শুনোনি। দেখো মিডিয়া এখন কি অনাপ শনাপ বলছে। ইয়ান জানতে চায় পাবলিকরা কি বলছে। চই বলে, তারা তো তোমার ড্রেসের কথাই বলছে, তারা ওই ড্রেস নিতে চায়। ইয়ান বলে, আমিও এটাই ভেবেছিলাম, আমার ড্রেসটা ফেমাস হয়ে যাবে আর সবাই আগুনের বিষয়টি ভুলে যাবে। হিজিউয়ের এমপ্লয়ীদের দেখি, যারা ইয়ানের ড্রেসের নিউজ দেখছিল। হিজিউয়ের কাছে আসে, দেখে সেও নিউজটাই দেখছিল। হিজিউং জিজ্ঞাসা করে, তুমি ইয়ানের সম্বন্ধে কি ভাবো? হিজিউং ইয়ানের ছবিটার দিকে তাকিয়ে আর বলে, হি ইজ নাইস। চইকে দেখে বৃষ্টির মধ্যে ইয়ানের জন্য ফুল নিয়ে এসেছে। ইয়ান তাকে বারণ করলো। চই বলে, তুমি বলেছিলে ফুল মনকে শান্ত করে। অন্যদিকে হিজু বলে, আমি ইয়ানকে বিয়ে করব, কিন্তু হেজিয়ং তাকে বারণ করে, বলে এটা হতে পারে না। হিজু জিজ্ঞাসা করে, কেন হতে পারে না? আমাকে দেখো আমি কত সুন্দর, সবাই আমাকে পছন্দ করে, তো সেও আমাকে পছন্দ করবে। হেজিয়ং বলে, জানি না তোমার মধ্যে কোন আত্মা ঢুকেছে যে তুমি একটা কথাই বলে যাচ্ছ, কিন্তু সে কেন তোমাকে বিয়ে করবে? সে তো তোমাকে চিনি না। হেজু বলে, আমি রয়্যাল অডিশনের জন্য আগে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি।
যাতে আমি তার সঙ্গে দেখা করতে পারি। অন্যদিকে চই বলে, হি জু তোমার সঙ্গে দেখা করতে চায়। সে তোমার ব্রাইড হওয়ার জন্য রিকোয়েস্ট সাবমিট করেছে, কিন্তু ইয়ান তাকে রিজেক্ট করে দেয়। হি জু রিজেকশনের মেসেজটা দেখে স্যাড হয়ে যায়। হে জুন বলে সে হয়তো বিজি হবে, সে কেন তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু হে জু হার মানে না, বারবার অন্য নামে রিকোয়েস্ট সাবমিট করতে থাকে আর বারবার রিজেক্ট হতে থাকে, কিন্তু শেষে লেখে তোমার জুনিয়র স্টুডেন্ট তোমার সঙ্গে দেখা করতে চায়। চায়ুন যখন বলে সে এবার আর কি লিখেছে, ইয়ান এবার রাজি হয়ে যায়, তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। পরের সিনে কোর্ট লেডি আইরাংকে এইসব বিষয়ে সবকিছু জানিয়ে দেয়। আইরাং জিজ্ঞাসা করে সে কে হয়। লেডি বলে ক্যাসেল গ্রুপের একমাত্র মেয়ে, যে নাকি অবৈধ। আইরাং জিজ্ঞাসা করে অ্যান এর প্যালেসে কেউ আছে যে আমাদের হয়ে কাজ করে। কোর্ট লেডি সম্মতি জানায়, বলে চিন্তা করবেন না, আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। আইরাং বলে ঠিক আছে, তাকে অ্যানের উপর স্পাই করতে বলো। পরের দিন হি জিউকে দেখি যে ইয়ানের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে এসেছে। ইয়ান তাকে বলে তোমার তো অনেক নাম, আমি কোন নামে তোমায় ডাকবো। হিজু বলে আমার জানা ছিল না, তোমার কোন নামটা সবচেয়ে ভালো লাগবে। এরপরে ম্যারেজ প্রপোজাল বের করে আর তাকে বলে চলো আমরা বিয়ে করে নেই। অ্যান একটা হাসি দেয়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আশা করি আমার এক্সপ্লেনটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী এপিসোড দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।